স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আহমেদ আনসারুল্লাহ, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সংগঠক, এবং ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, উনি একজন আইন বিশেষজ্ঞ। আমরা আশা করব আপনারা এই বিষয়টির উপর আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। তো আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা কয়েকজন দর্শকের আমরা কল নিয়েছিলাম এবং তাদের মধ্যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন আমাদের প্যানেলের কাছে। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিয়ে আবার আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। তো আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আপনাদের দুজনের কাছে বলেছিলেন যে এই বিচার প্রক্রিয়াটা নতুন প্রজন্ম চাচ্ছে না, এটা আসলে ভারত চাচ্ছে, টিপাই মুখের জন্য চাচ্ছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? একজন দর্শককে প্রশ্ন করেছিলেন। আমার দর্শক আসলে এদেশে কতদিন থাকেন আমি জানি না, বাংলাদেশ সম্পর্কে জানেন কিনা, বাংলাদেশকে জানেন কিনা সেটাও আমার সন্দেহ আছে। গত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। আপনি জানেন গত নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো 1 নম্বরেই যেটা ছিল সেটা ছিল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে যুদ্ধাপরাধীদের বিচার করব। সেই ভরসায় নতুন প্রজন্মের 70% থেকে 75% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আপনি সেটা জানেন, ল্যান্ডস্লাইড ভিক্টোরি। সেখানে মাত্র 30% হচ্ছে পুরনো মানুষের ভোট আর 70% হচ্ছে নতুন মানুষের ভোট। নতুন মানুষ কিন্তু পড়তে জানে, নতুন মানুষ কিন্তু কম্পিউটার জানে, নতুন মানুষ ম্যানিফেস্টো জানে। আমার ভাই বলেছিলেন তিনি বঙ্গবন্ধুর সৈনিক বা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, বা বঙ্গবন্ধু আজকে শুনলে লজ্জা পেতেন যে বঙ্গবন্ধুর সৈনিক একটা স্বাধীন দেশে অপরাধের বিচার হচ্ছে, সেটাকে ভিন্ন একটা দেশের রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে চালানোর কথা শুনে। এই প্রশ্নের ধরন দেখলেই বোঝা যায় আসলে যে উনি কি বলতে চাচ্ছেন। এখানে ভারতের কোনো সম্পৃক্ততার প্রশ্ন নেই, আন্তর্জাতিকভাবেও কোনো আমরা বিচার করছি না, আমরা বিচার করছি আমাদের দেশে। অপরাধ সংগঠিত হয়েছে আমার দেশে, মানবতা বিরোধী বিচার, আমার মাটিতে। মানবতা বিরোধী অপরাধের বিচার যুদ্ধকালীন সময় সংগঠিত হওয়ার কারণেই সেটাকে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধগুলোরে শুধু বিচার করছি। যুদ্ধকালীন সময় কিন্তু অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়, সবগুলো অপরাধকে বিচার করার মতো সেরকম সাক্ষ্য প্রমাণ জোগাড় করা যায় না। একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অপরাধগুলা, এই অপরাধগুলোর বিচার করতে গেলে আপনাকে ওই যে উইটনেস এভিডেন্সের যে বার্ডেন ওটা একটু আপনার কম। তার মানে হচ্ছে আপনার, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন এবং কোনো লেখকের বই, অথেন্টিক বই, যেমন পাকিস্তানের 94,000 বা 93,000 সৈন্য নিয়ে যখন নিয়াজি আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে যাওয়ার পর নিয়াজি কিন্তু একটা বই লিখেছিলেন। সেই আত্মজীবনীতে গোলাম আজমদের কীর্তিকাণ্ড সব পুঙ্খানুপুঙ্খানু রূপে ওখানে বলা আছে, সেখানে নাম ধরে বলা আছে যে কে কির ভূমিকা পালন করেছিলেন, কে বলেছেন যিনি পাকিস্তানের রাষ্ট্রের মানে সেনাবাহিনীর প্রধান ছিলেন বা পূর্ব পাকিস্তান অংশে যখন যুদ্ধের অপারেশন চলে। তো সেই জন্য বলছি যে এই অপরাধের বিচার করার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আছে। কেননা এটা কিন্তু নর্মাল ক্রিমিনাল অফেন্সের বিচারের মতো হচ্ছে না, এটা হচ্ছে একটা বিশেষভাবে ডিজাইন করা একটা লয়ের মাধ্যমে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই মানদণ্ডটা, আন্তর্জাতিক মানদণ্ডের কোনো হেরফেরি হচ্ছে না। আমাদের দেশের প্রত্যেকটা বিচারে আপনি দেখেন, আন্তর্জাতিকভাবে নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়ালে ওখানে কোনো আপিলের কোনো রায় মানে কোনো বিধানই ছিল না, যে বিচারালয় সেখান থেকে বিচার হওয়ার পরে এক্সিকিউশন, ওইটাই এক্সিকিউশন হয়ে যেত। কিন্তু এই বাংলাদেশে যেটা হচ্ছে, যে ট্রাইব্যুনালটা হয়েছে, এটা কি বিচার প্রক্রিয়া, বিচারের রায় হওয়ার পরেও কি আপিল করা যাবে? আপিল করতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে পৃথিবীতে একমাত্র বিচার, অপরাধীর, যুদ্ধকালীন সময়ের অপরাধের বিচার, যেখানে একজন অপরাধীকে অপরাধী সাব্যস্ত হওয়ার পরও সুপ্রিম কোর্টে অ্যাপিল করার সুযোগ দিয়েছে। তাহলে আপনি আর আন্তর্জাতিক আর কি মানদণ্ড চান? সেখানে জামিন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, আত্মপক্ষ সমর্থন করার ব্যবস্থা রাখা হয়েছে, ওপেন কোর্টে বিচার হচ্ছে, সাক্ষী প্রমাণ হাজির করা যাচ্ছে, আপনি ক্রস এক্সামিনেশন করছেন, দিনের পর দিন পিটিশন দিচ্ছেন। তারপরেও কিন্তু বলা হচ্ছে যে এটার আন্তর্জাতিক মান নিয়ে কতটুকু স্বচ্ছতা আছে, এটা পাবলিকদের জন্য ওপেন করে দেওয়ার কথা বলা হয়েছে, এবং এটা মানে ফ্রি, এটা যখন উইটনেস নেওয়া হবে সেটা, সেই ক্ষেত্রে রাস্তায় বিচার করতে হবে। সেই ক্ষেত্রে ওই নিকোলাস সসেস্কু
একজনকে হত্যা করা হয়েছিল না রাস্তায়, ওই রোমানিয়াতে, ওইভাবে রাস্তায় মনে হয় ট্রায়াল করে গুলি করে হত্যা করতে হবে। অথবা আফগানিস্তানে ওই তালেবানরা যখন কমরেড নাজিবুল্লাহকে রাস্তার পিলারের সাথে টানাইয়া ওরা নিজেরা বিচার করে ফাঁসি দিয়েছিল, ওইরকম কোনো বর্বর সভ্যতায় আমাদেরকে ফিরে যেতে হবে আর কি। অথবা ইরানের তেহরান, তাবরিজ, সিরাজে যে বিপ্লবের পর যেভাবে এই বিভিন্ন কি বলবো গণতন্ত্রপন্থী মানুষ অথবা এই কি বলবো মানবাধিকার কর্মীদেরকে রাস্তায় পিটাইয়ে হত্যা করা হয়েছিল, সেরকম জায়গায় আমাদেরকে মনে হয় ফিরে যেতে হবে। এই ছাড়া অন্য কোনোভাবে এর চাইতে বেশি পাবলিসিটি করা ভার্চুয়ালি ইম্পসিবল। মানুষের সভ্যতায় আমরা মানুষের সমাজে বাস করি। পৃথিবীতে আমাদের দেখা মানুষের যে সমাজ আছে, এই সমাজের কোনো জায়গায় কোথাও কোনোভাবে এর চাইতে ওপেন কোনো বিচার কখনো হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। মানুষের সভ্যতা যতদিন টিকে থাকে। এবং ব্যাংকুয়েটিং হল, রুফটপ রেস্টুরেন্ট, কন্টিনেন্টাল ফুড কোর্ট, মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল, জিম সহ বাচ্চাদের খেলার জায়গা, সর্বাধুনিক। স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আহমেদ আনসারুল্লাহ, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সংগঠক, এবং ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, উনি একজন আইন বিশেষজ্ঞ। আমরা আশা করব আপনারা এই বিষয়টির উপর আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। তো আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা কয়েকজন দর্শকের আমরা কল নিয়েছিলাম এবং তাদের মধ্যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন আমাদের প্যানেলের কাছে। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিয়ে আবার আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। তো আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আপনাদের দুজনের কাছে বলেছিলেন যে এই বিচার প্রক্রিয়াটা নতুন প্রজন্ম চাচ্ছে না, এটা আসলে ভারত চাচ্ছে, টিপাই মুখের জন্য চাচ্ছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? একজন দর্শককে প্রশ্ন করেছিলেন। আমার দর্শক আসলে এদেশে কতদিন থাকেন আমি জানি না, বাংলাদেশ সম্পর্কে জানেন কিনা, বাংলাদেশকে জানেন কিনা সেটাও আমার সন্দেহ আছে। গত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। আপনি জানেন গত নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো 1 নম্বরেই যেটা ছিল সেটা ছিল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে যুদ্ধাপরাধীদের বিচার করব। সেই ভরসায় নতুন প্রজন্মের 70 থেকে 75 মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আপনি সেটা জানেন, ল্যান্ডস্লাইড ভিক্টোরি। সেখানে মাত্র 30 হচ্ছে পুরনো মানুষের ভোট আর 70 হচ্ছে নতুন মানুষের ভোট। নতুন মানুষ কিন্তু পড়তে জানে, নতুন মানুষ কিন্তু কম্পিউটার জানে, নতুন মানুষ ম্যানিফেস্টো জানে। আমার ভাই বলেছিলেন তিনি বঙ্গবন্ধুর সৈনিক বা বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, বা বঙ্গবন্ধু আজকে শুনলে লজ্জা পেতেন যে বঙ্গবন্ধুর সৈনিক একটা স্বাধীন দেশে অপরাধের বিচার হচ্ছে, সেটাকে ভিন্ন একটা দেশের রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে চালানোর কথা শুনে। এই প্রশ্নের ধরন দেখলেই বোঝা যায় আসলে যে উনি কি বলতে চাচ্ছেন। এখানে ভারতের কোনো সম্পৃক্ততার প্রশ্ন নেই, আন্তর্জাতিকভাবেও কোনো আমরা বিচার করছি না, আমরা বিচার করছি আমাদের দেশে। অপরাধ সংগঠিত হয়েছে আমার দেশে, মানবতা বিরোধী বিচার, আমার মাটিতে। মানবতা বিরোধী অপরাধের বিচার যুদ্ধকালীন সময় সংগঠিত হওয়ার কারণেই সেটাকে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধগুলোরে শুধু বিচার করছি। যুদ্ধকালীন সময় কিন্তু অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়, সবগুলো অপরাধকে বিচার করার মতো সেরকম সাক্ষ্য প্রমাণ জোগাড় করা যায় না। একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অপরাধগুলা, এই অপরাধগুলার বিচার করতে গেলে আপনাকে ওই যে উইটনেস এভিডেন্সের যে বার্ডেন ওটা একটু আপনার কম। তার মানে হচ্ছে আপনার, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন এবং কোনো লেখকের বই, অথেন্টিক বই, যেমন পাকিস্তানের 94,000 বা 93,000 সৈন্য নিয়ে যখন নিয়াজি আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে যাওয়ার পর নিয়াজি কিন্তু একটা বই লিখেছিলেন। সেই আত্মজীবনীতে গোলাম আজমদের কীর্তিকাণ্ড সব পুঙ্খানুপুঙ্খানু রূপে ওখানে বলা আছে। সেখানে নাম ধরে বলা আছে যে কে কির ভূমিকা পালন করেছিলেন, কে বলেছেন যিনি পাকিস্তানের রাষ্ট্রের মানে সেনাবাহিনীর প্রধান ছিলেন বা পূর্ব পাকিস্তান অংশে যখন যুদ্ধের অপারেশন চলে। তো সেই জন্য বলছি যে এই অপরাধের বিচার করার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে আছে। কেননা এটা কিন্তু নর্মাল ক্রিমিনাল অফেন্সের বিচারের মতো হচ্ছে না, এটা হচ্ছে একটা বিশেষভাবে ডিজাইন করা একটা ল এর মাধ্যমে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই মানদণ্ডটা আন্তর্জাতিক মানদণ্ডের কোনো হেরফেরি হচ্ছে না। আমাদের দেশের প্রত্যেকটা বিচারে আপনি দেখেন আন্তর্জাতিকভাবে নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়ালে ওখানে কোনো আপিলের কোনো রায় মানে কোনো বিধানই ছিল না, যে বিচারালয় সেখান থেকে বিচার হওয়ার পরে এক্সিকিউশন, ওটাই এক্সিকিউশন হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশে যেটা হচ্ছে যে ট্রাইব্যুনালটা হয়েছে, এটা কি বিচার প্রক্রিয়া, বিচারের রায় হওয়ার পরেও কি আপিল করা যাবে, আপিল করতে পারে? হ্যাঁ, এটাই হচ্ছে পৃথিবীতে একমাত্র বিচার
অপরাধীর যুদ্ধকালীন সময়ের অপরাধের বিচার, যেখানে একজন অপরাধীকে অপরাধী সাব্যস্ত হওয়ার পরও সুপ্রিম কোর্টে অ্যাপিল করার সুযোগ দিয়েছে, তাহলে আপনি আর আন্তর্জাতিক আর কি মানদণ্ড চান? সেখানে জামিন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, আত্মপক্ষ সমর্থন করার ব্যবস্থা রাখা হয়েছে, ওপেন কোর্টে বিচার হচ্ছে, সাক্ষী প্রমাণ হাজির করা যাচ্ছে, আপনি ক্রস এক্সামিনেশন করছেন, দিনের পর দিন পিটিশন দিচ্ছেন। তারপরেও কিন্তু বলা হচ্ছে যে এটার আন্তর্জাতিক মান নিয়ে কতটুকু স্বচ্ছতা আছে, এটা পাবলিকদের জন্য ওপেন করে দেওয়ার কথা বলা হয়েছে, এবং এটা মানে ফ্রি, এটা যখন উইটনেস নেওয়া হবে সেটা, সেই ক্ষেত্রে রাস্তায় বিচার করতে হবে। সেই ক্ষেত্রে ওই নিকোলাস সসেস্কু একজনকে হত্যা করা হয়েছিল না রাস্তায়, ওই রোমানিয়াতে, ওইভাবে রাস্তায় মনে হয় ট্রায়াল করে গুলি করে হত্যা করতে হবে। অথবা আফগানিস্তানে ওই তালেবানরা যখন কমরেড নাজিবুল্লাহকে রাস্তার পিলারের সাথে টানাইয়া ওরা নিজেরা বিচার করে ফাঁসি দিয়েছিল, ওইরকম কোনো বর্বর সভ্যতায় আমাদেরকে ফিরে যেতে হবে আর কি। অথবা ইরানের তেহরান, তাবরিজ, সিরাজে যে বিপ্লবের পর যেভাবে এই বিভিন্ন কি বলবো গণতন্ত্রপন্থী মানুষ অথবা এই কি বলবো মানবাধিকার কর্মীদেরকে রাস্তায় পিটাইয়ে হত্যা করা হয়েছিল, সেরকম জায়গায় আমাদেরকে মনে হয় ফিরে যেতে হবে। এই ছাড়া অন্য কোনোভাবে এর চাইতে বেশি পাবলিসিটি করা ভার্চুয়ালি ইম্পসিবল। মানুষের সভ্যতায় আমরা মানুষের সমাজে বাস করি। পৃথিবীতে আমাদের দেখা মানুষের যে সমাজ আছে, এই সমাজের কোনো জায়গায় কোথাও কোনোভাবে এর চাইতে ওপেন কোনো বিচার কখনো হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। মানুষের সভ্যতা যতদিন টিকে থাকে। এবং ব্যাংকুয়েটিং হল, রুপটপ রেস্টুরেন্ট, কন্টিনেন্টাল ফুড কোর্ট, মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল, জিম সহ বাচ্চাদের খেলার জায়গা, সর্বাধুনিক